তো তোমাদের সকলকে এই নতুন ভিডিওটিতে স্বাগত। আগের দিন আমরা কি উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করেছি, তাই তো? উদ্ভিদ হরমোনের দুটো হরমোন আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। কি কি? অক্সিন এবং জিবারেলিন। যারা যারা এই আগের ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই গিয়ে আগের ভিডিওটি দেখো, আগের যে পার্টগুলো আছে দেখো, তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে, তাই তো? আজকে আমরা একটা নতুন উদ্ভিদ হরমোন সম্বন্ধে পড়বো, যার নাম হচ্ছে কি সাইটোকাইনিন। প্রথমটা কি ছিল? অক্সিন। ওটা কি ছিল? নাইট্রোজেন যুক্ত। নেক্সটটা কি ছিল? জিববারেলিন, নাইট্রোজেন ছাড়া। এটা আরেকটা কি নাইট্রোজেন যুক্ত আমাদের হরমোন হচ্ছে আমাদের এই অক্সিন হরমোন। কি তাই তো? নাইট্রোজেন যুক্ত হরমোন এটা একটা। এই দেখো নাইট্রোজেন আছে। এবার আমাদের আমরা কি বলেছিলাম আগে? আমরা এই হরমোনগুলো সম্বন্ধে কি পড়তে হবে ভালো করে? আমাদের প্রকারভেদগুলো কিন্তু ভালো করে জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে উৎস। কোথায় গেল আমাদের এই সাইটোকাইনিন হরমোন? হ্যাঁ, প্রথমে আমরা জানতে হবে উৎস। আগের গুলো আমরা যেমন উৎস পড়েছিলাম, এটাও আমাদের উৎস সম্বন্ধে জানতে হবে। দেখো তো এটা কিসের ছবি দেওয়া আছে? কি? ডাবের ছবি। আমাদের সাইটোকাইনিন হরমোনটা ডাবের যে জল আছে তার মধ্যে আমরা কিন্তু সাইটোকাইনিন হরমোনটা পাবো। খুব ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া যায়? কোশ্চেন ডিরেক্টলি দেবে না, ইনডিরেক্টলি দেবে। টমেটোর রসে পাওয়া যায়। হরমোনটির নাম লেখো এবং দুটি কাজ লেখো, এভাবে আসতে পারে। টমেটোর রসে কি পাওয়া যায়? সাইটোকাইনিন। ভুট্টার শস্যে, তোমরা যে ভুট্টার দানাটা খাও না, শীতকালে এখন তো ভুট্টা খুবই ফেমাস, মানুষ পুড়িয়ে পুড়িয়ে খায়, লেবু টেবু দিয়ে, খুব ভালো লাগে খেতে। ভুট্টার যে শস্য, মানে এক একটা যে ভুট্টার দানা আছে, আমি তোমাদের যদি একটা ভুট্টার দানার ছবি আঁকাই, এখানে থাকে একটা ভ্রূণ, আর বাকি যে অংশটা এটাকে বলা হয় শস্য। এই শস্যর মধ্যে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? আমাদের এই সাইটোকাইনিন হরমোনটা পাওয়া যায়। এছাড়া তোমাদের আমি কি বলেছিলাম, প্রকারভেদটা একটু জেনে রাখবে। জিয়াটিন হলো প্রাকৃতিক সাইটোকাইনিন, মানে গাছের নিজের শরীরেই যে হরমোনটা থাকে সেটা কি? জিয়াটিন। এবং প্রাকৃতিক, আমরা ল্যাবের মধ্যে সাইটোকাইনিনের মতো এই জিয়াটিনের মতোই আমরা একটা হরমোন তৈরি করতে পারি, তার নাম কি? কাইনেটিন। কাইনেটিন, বোঝা গেল? আমাদের এই পার্টটা থেকে এটুকু পড়লেই হবে। এরপর আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব ভূমিকায়। প্রথম যে এই সাইটোকাইনিনের ভূমিকা আছে, এটা হলো প্রথমটা কি? কোষ বিভাজনে সাহায্য করা। কি করে? একটা কোষ থেকে দুটা কোষে বাড়াতে আমাদের সাহায্য করে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কি? একটা পেঁয়াজ, তার মধ্যে অনেকগুলো মূল আছে। এবার সাইটোকাইনিনটা প্রয়োগ করলে কি হয়? কোষের মধ্যে কোষ বিভাজন ঘটায়। এবার এটাকে প্রমাণ করতে হবে, তাই না? একজন বিজ্ঞানী আছে, একটু জল খেয়ে নাও। একজন বিজ্ঞানী আছে যার নাম কি? গুডম্যান। দেখো গুডম্যান, এ এ কি করেছিল? এ পেঁয়াজের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করেছিল। এই যে পেঁয়াজ, এর মূলের মধ্যে সাইটোকাইনিন স্প্রে করেছে। স্প্রে করার পর দেখেছে যে মূলগুলা এরকম করে বড় হয়ে যায়। এখন একটা মূল কখন বড় হবে? যখন কোষ বিভাজন হবে, তার ফলে তো প্রমাণ হয়ে গেল। আরেকজন বিজ্ঞানী, ওর নাম কি? ব্রাউন অ্যান্ড উড, এটা বিজ্ঞানীটার নাম। এর নয়নতারা উদ্ভিদ তোমরা দেখেছো? নয়নতারা উদ্ভিদের মধ্যে কি করেছে? কাণ্ডের মধ্যে, এই মনে করো উদ্ভিদের কাণ্ডের মধ্যে সাইটোকাইনিন স্প্রে করেছে। এরকম করে স্প্রে করার পরে দেখা গেল ওই কোষের মধ্যে টিউমার কলা সৃষ্টি হয়েছে। এই দেখো এরকম, এগুলোকে বলে টিউমার কলা। দেখতে পাচ্ছ? গাছের মধ্যে এরকম টিউমারের মতো দেখতে হবে। মানুষের যেমন ক্যান্সার হয়, গাছের মধ্যেও যদি অধিক ক্যান্সার মানে বা টিউমার মানে কি? অত্যাধিক হারে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হবে? এই জায়গাটা দেখো ফুলে গেছে না উদ্ভিদে থেকে? ঠিক এরকম টিউমার কলার সৃষ্টি হয়েছে। তাহলে এর থেকে কি প্রমাণ করা যায়? সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। বোঝা গেল? এটুকু খুবই সহজ, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। নেক্সট আমরা চলে আসি কিসে? নেক্সট ভূমিকা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। বলো তো এটা কিসের গাছ? চা পাতা গাছ। আমরা চা পাতা গাছে কি করি? মাঝে মাঝে কেটে দিই না? কেন কেটে দিই? যাতে শাখা প্রশাখা বেশি বাড়ে। তারপর কি এর মধ্যে আমরা কিন্তু কতগুলো ওষুধ লাগিয়ে দিই, সাদা 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 ওষুধ লাগিয়ে দিই না? কেন দিই? সাইটোকাইনিন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। আর অগ্রমুকুলের বৃদ্ধি কোন হরমোন ঘটায়? কোন হরমোন ছিল প্রথম হরমোনটা? অক্সিন। ও কি করে? অগ্রস্থ প্রকটতা দেখায়। যখন অগ্রমুকুল থাকবে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হবে না।
এই সাইটোকাইনিন অক্সিনের ঠিক উল্টা করে। কি করে? এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। আমি যদি এখানে অক্সিন প্রয়োগ করতাম তাহলে চাপাতারা গাছটা কি হতো? লম্বা হতো। কিন্তু আমি সাইটোকাইনিন প্রয়োগ করছি, তার ফলে কি হচ্ছে? শাখা প্রশাখা ছড়াচ্ছে। তোমরা পার্কের মধ্যে দেখতে পাও না কতগুলা গাছকে বেশ সুন্দর করে হাতির মতো করে রেখেছে? কেন, কিভাবে হয়? ওদের মধ্যে সাইটোকাইনিন হরমোনটা প্রয়োগ করে, যার ফলে শাখা প্রশাখার সংখ্যা বেড়ে যায়। সৌন্দর্যের জন্য আমরা এই ধরনের মানে সাইটোকাইনিন হরমোনটা প্রয়োগ করি। এই দেখো, চা গাছে অগ্রমুকুল তুলে ফেলা হয় বলে কাক্ষিক মুকুলে যদি সাইটোকাইনিন হরমোনটি সংশ্লেষ বৃদ্ধি পায়, ফলে গাছটি অসংখ্য শাখা প্রশাখার সৃষ্টি হয়। এই কাটার পর আমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের চাপাতা গাছ আছে কি করি আমরা? এরকম করে সাদা সাদা কতগুলো ওষুধ লাগিয়ে দিই, যার ফলে কি হয়ে যায়? সাইটোকাইনিন পরিমাণ এমনিতেও বেড়ে যায়। অগ্রমুকুল তো নেই, এখানে আছে নেই, পার্শ্বীয় মুকুল আছে, তার ফলে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটবে। এটা আর একটা পয়েন্ট। অক্সিনের ঠিক উল্টো এটা। সোজা, আমাদের সাইটোকাইনিনটা নিয়ে খুব একটা মাথা ব্যথার ব্যাপার নেই, কারণ এটা খুবই সোজা। নেক্সট আমাদের আছে পত্রমোচন বিলম্বীকরণ। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবা। রিচ মোল্ড ল্যাং প্রভাব কাকে বলা হয়? কোশ্চিন আসতেই পারে না, আসতেই পারে যে রিচ মোল্ড ল্যাং প্রভাব কি, তখন তোমাকে এই পয়েন্টটা লিখতে হবে। এই পয়েন্টটা লেখার জন্য কি তোমাকে সাইটোকাইনিনের ভূমিকা জানতে হবে। দেখো, সাইটোকাইনিন কি করে? পত্রমোচন বিলম্বিত হয়। কিভাবে বিলম্বিত করে? পাতার ক্লোরোফিলকে নষ্ট হওয়ার থেকে রোধ করে। এবার মনে করো আমাদের ক্ষেত্রে কি হয়, তোমরা টমেটো গাছ দেখেছো না? টমেটোর দাম কখন বেড়ে যায়? দেখবা একদম শেষ সিজনের দিকে, তাই না? শেষ সিজনের দিকে এই ছোট্ট ছোট্ট যে টমেটো থাকে, ওগুলোর দামও 60 টাকা 70 টাকা কেজি হয়ে যায়। এবার ওই সময় কি হয়? গাছটা তাড়াতাড়ি মারা যায়। এই ফলগুলো বেশি দিন টিকবে? টিকবে না। কিন্তু ওই সময় যদি আমি ওই টমেটোর গাছটাতে আমি যদি স্প্রে করি, কি স্প্রে করি? সাইটোকাইনিন যদি স্প্রে করি, ওই যে টমেটোর গাছটার কি থাকবে? অনেক দিন টমেটো গাছটা সজীব থাকবে। গাছটা সজীব থাকলে কি টমেটো গুলো সজীব থাকবে? আমরা কি কৃষকদের কি হবে? লাভ হবে না লস হবে? লাভ হবে। এবার এই বিষয়ে সাইটোকাইনিন প্রয়োগ করার পরে আমাদের যে পাতাটা মারা গেল না, গাছটা অনেকদিন সজীব থাকলো, তার কারণ কি? গাছের পাতা কি থাকে? যে জিনিসটা দিয়ে সালোক সংশ্লেষ হয়, ক্লোরোফিল। ক্লোরোফিলটাকে এই সাইটোকাইনিন কি করে? ক্লোরোফিলটাকে নষ্ট হতে বাধা দেয়। ক্লোরোফিল কি? একটা প্রোটিন। প্রোটিনের নির্দিষ্ট একটা লাইফ টাইম আছে, নির্দিষ্ট সময় পরে গিয়ে কি ওটা নিজে নিজেই নষ্ট হয়ে যাবে। ক্লোরোফিলটাকে সাইটোকাইনিন কি করে? নষ্ট হওয়া থেকে বাধা দেয়, যার ফলে কি হবে? গাছটা চির সবুজ থাকবে, অনেকদিন সবুজ থাকবে। এই দেখো একটা ছবি দেওয়া আছে, এই গাছটাতে এই প্রথমে এই ছবিটা দেখো, হ্যাঁ, গাছটা মারা যাচ্ছে, দেখো পাতাগুলো বাদামি বাদামি হয়ে যাচ্ছে না? এবার ওরা কি করেছে? এই গাছটার মধ্যে সাইটোকাইনিন স্প্রে করেছে, দেখো সবুজ হয়ে গেল না? কিভাবে সবুজ হলো? এই যে পরবর্তী যে পাতাগুলো মারা যাচ্ছে, এদের মারা যাওয়া থেকে ব্যাহত করছে, মানে রোধ করছে। এই ঘটনাটাকেই বলা হয় রিচমোল্ড ল্যাং প্রভাব। কেন বলা হয় রিচমোল্ড ল্যাং? বিজ্ঞানী রিচমোল্ড এবং ল্যাং এই প্রথম আবিষ্কার করেছিল এই ঘটনাটাকে, যে সাইটোকাইনিন প্রয়োগ করলে ক্লোরোফিল নষ্ট হওয়া বাধা দেয়, ফলে পাতাটা দীর্ঘদিন সবুজ থাকে। বোঝা গেল? কার কার অসুবিধা আছে বলো, কোনো সমস্যা আছে? রিচমোল্ড ল্যাং যারা বুঝতে পারোনি, আবার ভিডিওটি একটু সামনে থেকে গিয়ে দেখো, একবারই ডিরেক্টলি বুঝতে পারবে। নেক্সট, এবার আমরা পড়বো কিছু কৃত্রিম হরমোন সম্বন্ধে। আমাদের যেটা প্রাকৃতিক হরমোন ছিল আমরা পড়ে ফেললাম, এবার আমরা কি পড়বো? কৃত্রিম হরমোন। মানে যে হরমোনগুলো কোথায় তৈরি হয়? ল্যাবের মধ্যে, পরীক্ষাগারের মধ্যে যে হরমোনগুলো তৈরি হয়, এরা একদম প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে। আমি যদি কৃত্রিম অক্সিন আবিষ্কার করি, এটা প্রাকৃতিক অক্সিনের মতোই কাজ করবে। এই হরমোনগুলো কি হয়? আমাদের যে উদ্ভিদ আছে তাদের গ্রোথ মানে বৃদ্ধিতে সাহায্য করে। তাই এগুলোকে আরেকটা নামও বলা হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। বোঝা গেল? যাহাই কৃত্রিম হরমোন তাহাই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। শেষ। এইবার আমরা এক একটা করে কৃত্রিম হরমোনের ভূমিকা পড়ি। প্রথম কৃত্রিম হরমোন, তোমরা নিশ্চয়ই বাজারে দেখেছো যে ছোট্ট ছোট্ট লেবুগুলা সুন্দর ফল দেয়, ছোট্ট ছোট্ট আমগুলো, এইটুকু আম, এইটুকু আম অনেক পরিমাণ মুকুল হয়েছে, ছোট ছোট কমলা লেবুর বাজারে বিক্রি হয় না? এগুলো কি, কোথা থেকে তৈরি হয়? শাখা কলম থেকে সৃষ্টি হয়। শাখা কলম কিভাবে করে? এই মনে করো একটা গাছ আছে এবং গাছটা থেকে একটা ডাল এসেছে এইভাবে,
হুম, এবার কি করবে চাষিরা, যে শাখা কলম করবে, ও এই জায়গা থেকে একটু গাছের যে ছালটা আছে বের করে নেবে। হুম, বের করে নেওয়ার ফলে কি করবে ওরা, নর্মাল এখানে মাটি দিয়ে ওটাকে বন্ধ করে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারে। যদি এই ঘটনাটা করে, এখান থেকে এই জায়গাটা থেকে শিকড় বেরোতে প্রায় বছর খানেক সময় লেগে যায়। কিন্তু এই প্রক্রিয়াটাকে র্যাপিডলি মানে ত্বরান্বিত করার জন্য, যদি তাড়াতাড়ি হয়, ওরা কি করে, গাছটা নিল, গাছের ডালটা নিল, এই জায়গাটা ছালটা ছুলে নিল, তারপর কি করবে ওরা, একটু পরিমাণে সাইটোকাইনিন, সরি কৃত্রিম হরমোন প্রয়োগ করবে। কি কি কৃত্রিম হরমোন হতে পারে, আইবিএ, এনএনএ, এগুলো কি কৃত্রিম অক্সিন, মনে আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, মনে আছে, এগুলো কি কৃত্রিম অক্সিন। যদি এখানে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে, তারপর ওরা কি করলো, মনে করো মাটি দিয়ে দিয়ে দিল, এবং তারপর একটা প্লাস্টিক দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক এটাকে বন্ধ করে দিল। 2 থেকে 3 মাস পরে দেখা যাবে এখান থেকে মূলের সৃষ্টি হয়েছে। কিসের সৃষ্টি হয়েছে, মূলের। এবার এখান থেকে ডালটা কেটে নিয়ে কি করবে, টবের মধ্যে রেখে দিবে। মনে করো গাছটার মধ্যে এখানে সুন্দর সুন্দর অনেকগুলো ফল ধরেছে। এবার এই গাছটাই কি এখানে দিয়ে দিল, এখান থেকে মনে করো সুন্দর ফল চলে এসেছে। এর জন্যই তোমরা বাজারের মধ্যে এই সুন্দর গাছগুলাকে দেখতে পাও, এত ছোট গাছগুলোর মধ্যেই সুন্দর সুন্দর একদম দেখে খুব লোভ হয় যে এত ছোট গাছটাতে কিভাবে ফল এসেছে। এই ব্যাপারটাকেই বলা হয় কি, শাখা কলম সৃষ্টি। এটাই ঘটনাটাই এখানে বলা আছে। এখানে যে এই যে কলমটা সৃষ্টি করলাম, এর যা গুণ এবং যে উদ্ভিদটা যেখান থেকে আমি নিয়েছি শাখাটা, সেম গুণ সম্পন্ন হয়। কি লাভ হলো না, একটা গাছ থেকে যদি আমি ফল মাটিতে রেখে পুঁতে দিই, ওখান থেকে গাছ হবে, বড় হবে, ফল হবে, কতদিন সময় লাগতে পারে। কিন্তু যাতে আমরা তাড়াতাড়ি তৈরি করার জন্য আমরা কি করি, এই শাখা থেকে কলম সৃষ্টি করলাম। এটা কি কিভাবে প্রয়োগ করব, আমি এই কৃত্রিম হরমোন প্রয়োগ করে। বুঝা গেল, খুবই সোজা। এরপরে আমরা আসি নেক্সট কাজে। কি কাজ, অপরিণত ফলের রোধ করা। যাদের বাড়িতে লিচু আছে বা আম আছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে লিচু সিজনই আর কদিন পরেই চলে আসবে। লিচুগুলো যখন একদম ছোট ছোট হয়, দেখবা প্রচুর পরিমাণে মাটিতে পড়ে যায়। হুম, এইবার যদি আমি কোনো মনে করো একটা টেকনিক ইউজ করলাম, আমি গাছের মধ্যে কিছু কৃত্রিম হরমোন প্রয়োগ করলাম, যেমন 2,4-D, পড়েছো এটা, এটা কি একটা 2,4-D কি কৃত্রিম অক্সিন। আমি যদি যখন গাছটার মধ্যে মনে করো লিচু গাছটার মধ্যে ফুল আসছে, মুকুল আসছে, আমি গাছের মধ্যে উঠে স্প্রে করে দিলাম এই 2,4-D, এই যে ফলগুলা, অপরিণত ফলগুলা আর পড়বে না মাটিতে, গাছের মধ্যেই থাকবে। এই ফলগুলা যদি গাছের মধ্যে থাকে, আমরা কি বড় লিচু পাবো না, অনেক লিচু পাবো। লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে। এভাবে আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করে অপরিণত ফলের রোধ করতে পারি। মনে থাকবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে 2 নম্বরের জন্য, কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, আসবে নাও আসতে পারে। কিভাবে আসবে, অপরিণত ফলের মোচন রোধ ও আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। তখন তোমাকে এটা লিখতে হবে, এই 2টা পয়েন্ট। তাই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে, অপরিণত ফলের মোচন রোধ এবং আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোনের ভূমিকা কি, তখন তোমাকে এই 2টা পয়েন্ট লিখতে হবে। বুঝা গেল। নেক্সট আসো আগাছানাশক হিসেবে। এই যে আরেকটা দেখো, এই যে কৃত্রিম অক্সিন A24D, এটা দিয়ে আমরা কি করি, আগাছা, তোমরা নিশ্চয়ই ফসলের ক্ষেত্রে আমরা ঘাস মারা ওষুধ ইউজ করি না, এই ঘাস মারা ওষুধের মধ্যে কি থাকে, এই কৃত্রিম হরমোন থাকে। এইগুলাকে যদি আমি ফসলের মধ্যে চাষের জমিতে আমি প্রয়োগ করি, ফসলটার কোনো রকম সমস্যা হবে না, কিন্তু যে আগাছাটা থাকবে সেটা মারা যাবে। হ্যাঁ, এবার যদি তুমি ফসলটার উপরে একবারে প্রচুর পরিমাণে স্প্রে করে দাও, তাহলে ফসলটারও ক্ষতি হবে, কিন্তু আগাছাটা মারা যাবে। এবার তোমরা বলতে পারো ঘাস মারা ওষুধ কিভাবে তৈরি হয়। ঘাস মারার ওষুধ যখন আমরা তৈরি করি, বা এই যে হরমোনগুলো, কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করি, মনে করো এটা ঘাস, এটা মনে করো একটা তোমার ফসল, মাটির মধ্যে একটা ছোট্ট একটা ফসল আছে। মনে করো কোনো একটা কপি টাইপের একটা ফসল আছে। এবার যখন আমরা কোনো একটা ওষুধ আবিষ্কার করি, তখন কি করি, আমরা প্রথমে আইডেন্টিফাই করি যে কোন জিনিসটাকে টার্গেট করব।
মনে করো একটা প্রোটিন আছে যেটা এই উদ্ভিদের ঘাস আগাছাটার ক্ষেত্রে ভীষণ জরুরি বেঁচে থাকার জন্য, এই প্রোটিনটা মনে করো। কিন্তু এই যে আমাদের ফসলটা আছে তার মধ্যে এই প্রোটিনটা আমার দরকার তেমন একটা নেই, আছে কিন্তু কিন্তু এবার আমি এটাকে যে নষ্ট করে দিই, দেখা গেল এটা মারা যাচ্ছে। কিন্তু এটা মারা যাচ্ছে না, কারণ এটার কি দরকার আছে খুব, এই ফসলটার ক্ষেত্রে নেই, কিন্তু এটার ক্ষেত্রে খুবই জরুরি। এভাবে আমরা চুজ করি কোন ওষুধটা আমরা আগাছানাশক হিসেবে ব্যবহার করব আর কোনটাকে করব না। এবার যখন আমরা ওষুধ তৈরি করি, শুধুমাত্র কি একটা কম্পাউন্ডে থাকবে? অনেক কিছু থাকে যার জন্য সাইড এফেক্ট করতে পারে। তার জন্য যদি বেশি পরিমাণ তুমি এই ইউজ করো বা ফসলের মধ্যে ফেলে দাও, ফসলটা মারা যেতে পারে। কৃত্রিম হরমোনের ভূমিকা তোমরা এটুকু যদি পড়ো তাহলেই হবে, বোঝা গেল? নেক্সট আমরা আসি বিষবিহীন ফল সৃষ্টিতে। তোমরা প্রথম দিন অক্সিজেনের মধ্যে পড়েছিলাম না পার্থেনোকার্পি, তার মানেই তো বীজবিহীন ফল। নিষেক ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টি করাকে কি বলে? পার্থেনোকার্পি বলে। যারা যারা আগের ভিডিও দেখোনি, যাও গিয়ে অক্সিজেনের ভিডিও গিয়ে দেখে আসবে যে পার্থেনোকার্পি কি। এখানে আমি আর ডিটেলসে যাব না। তো আমরা কি বললাম, এই হরমোনগুলা যদি আমরা প্রয়োগ করি, বীজবিহীন মানে একটা ফল হবে, তার মধ্যে কোনো কি থাকবে না? বীজ থাকবে না। তো আমাদের এই আজকের পার্টের মধ্যে কি, আমাদের উদ্ভিদ হরমোন কিন্তু আমাদের শেষ। এরপরে আমরা যেই হরমোনটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি, প্রাণী হরমোন। যারা যারা আমাদের এই কোচিং সেন্টারের পাশে আছো অবশ্যই আমাদের এডুকেয়ারে ভর্তি হতে যেতে পারো। এখানে দেখো ডিজিটাল বোর্ডের সাহায্যে কত সুন্দর করে প্রেজেন্টেশন করে আমাদের পড়ানো হয়, তাই তো? তো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই আমাদের অফলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করো। ফার্স্ট ব্যাচ আমাদের কমপ্লিট, সেকেন্ড ব্যাচও আজকে কিন্তু সেকেন্ড ব্যাচের নিয়ে আমাদের পড়ানো হচ্ছে। তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ।